বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, বলছেন নেতারা। ভার্চুয়ালি যোগ দেবেন দেশ গড়ার কর্মসূচিতে। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। প্রশাসনিক কুর মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। সিলেটে ৮ দলীয় সমাবেশে জামায়াত আমির, গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। তফসিল ঘোষণার আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। প্রতীকী বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে কলকাঠি নাড়ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ। 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবর্তন হয় সিদ্ধান্তের। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি। পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, জানান ডাক্তার জাহিদ। তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। বলেন, অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা। এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি। উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না, যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা হচ্ছে
সেটা কোনো বিষয় এই মুহূর্তে না। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আমরা যেতে চাই। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। তাকে বিদেশে নেয়ার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত এর মধ্যে এসেছে কিনা? লোপা, গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে বিদেশে কখন নেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে সেই সব বিষয় নিয়ে কিন্তু বেশ কথা চালাচালি হয়েছে গত কয়েকদিন ধরে। তবে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন যে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তাকে কখন বা কবে নাগাদ কিভাবে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে। মূলত তারা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা বা স্বাস্থ্যের যে এখন অবস্থা সেটি আসলে কতটুকু এই যে বিমান যাত্রার জন্য উপযোগী সেই বিষয়টিকেই তারা মূলত গুরুত্ব দিচ্ছেন। তারা শুরু থেকে আজকে ব্রিফিংয়ে তারা বিষয়টি উল্লেখ করেছেন যে বাংলাদেশ থেকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বেগম খালেদা জিয়াকে। সেই ক্ষেত্রে তার শারীরিক যে কন্ডিশন সেই কন্ডিশনটা আদৌ কি যে ফ্লাই করার মতো উপযোগী কিনা সেই বিষয়টির উপরেই তারা জোর দিচ্ছেন। এবং এখন পর্যন্ত যদি বলি চিকিৎসকরা কিন্তু এই বিষয়টি নিয়েই তার বিষয়গুলো নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তারা আলাপ আলোচনা করছেন কিভাবে তাকে চিকিৎসার ক্ষেত্রে আরও কিভাবে ভালোভাবে চিকিৎসা দেওয়া যায় কিংবা বাংলাদেশে কতটুকু আরও তার জন্য চিকিৎসা দেওয়া সম্ভব সেই বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। সামনে রাত 9টার দিকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি যে সকল বিশেষজ্ঞরা এসেছেন তারাও উপস্থিত থাকবেন। সেখানে সমন্বয় করবেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এর পাশাপাশি যদি বলি তারেক রহমানও কিন্তু পুরো বিষয়টির সাথে জড়িয়ে আছেন এবং তিনি ডাক্তারদের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ আস্থা রয়েছে। তারা বলছেন যে মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটির পক্ষে তাদের অবস্থান রয়েছে এবং তারা যখন নাগাদ খালেদা জিয়ার শরীর সায় দিবে বাহিরে নেওয়ার জন্য তখনই তারা সব কিছু প্রস্তুত রয়েছে, তখনই শুধুমাত্র তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এর আগে আপনি জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি নিয়েও কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। শুরুতে কাতারের আমিরের পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল, যদিও সেটি যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত সেটি বাংলাদেশে আসতে পারেনি। যদিও পরবর্তীতে কাতারি জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল, যদিও এই মুহূর্তে সেটি আর লাগছে না যেহেতু খালেদা জিয়ার এখনই বাইরে নেওয়ার সিদ্ধান্ত আসেনি। তবে যে কোনো সময় সিদ্ধান্ত আসলেই সব কিছু প্রস্তুত রয়েছে বলে তারা জানিয়েছেন তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। লোপা, ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13 ডিসেম্বর পর্যন্ত সেই সব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান। মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। ওনার নেতৃত্বে
মন্ত্রিসভা গঠন হবে। রাজধানীতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি। 2 পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান। কেআইবিতে হওয়া সেই ভেন্যু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজভী আহমেদ বললেন, বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। 7 দিনের দেশ গড়া কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের আগামী রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা ঠিক করবে বলে জানান রিজভী আহমেদ। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে, সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফারবার কার্ড নিয়ে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন, প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আগামীকাল সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম 2 দিনের আয়োজক ছাত্রদল। শুরু হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা নির্বাচন নিয়ে এতদিন অস্থির হয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে তারা এমন অভিযোগ করেন। পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তারা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক। বিকেল 3টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীকের নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন। গণভোটে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং জালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। যারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সেই সূর্য দেশে উঠবে না। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। পাশাপাশি 8 দলের বাইরে থাকা অন্যান্য ইসলামী দলগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামীকাল 7 ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্র বলছে, 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতের 2-1 দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে, জানিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকে গন্ডগোল করার চেষ্টা করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। মত বিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করাকে কেন্দ্র করে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় ধ্বংস হওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে তৈরি করা হচ্ছে এই মসজিদ। শনিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে এই আয়োজন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মুর্শিদাবাদ সহ আশপাশের জেলাগুলোয়। এদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, এমন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক হুমায়ুন কবিরের মাধ্যমে ধর্মীয় সংঘাত সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ দলটির। এই ঘটনায় তাকে বরখাস্ত করা হয়। অনেক বাধা, সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি, বাবরি মসজিদ নির্মাণ হবে। কোন শক্তি আটকাতে পারবে না। আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত পশ্চিমবঙ্গ, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? লোপা, প্রথমেই বলে রাখি যে গত 48 ঘন্টা ধরে কিন্তু এই বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই নিয়ে কিন্তু শুধু বঙ্গ রাজনীতি নয়, ভারতবর্ষের রাজনীতিতেও কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা এবং তাৎপর্যপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1992 সালে 6ই ডিসেম্বর কিন্তু আজকের দিনে বিজেপির তৎকালীন যারা সহযোগী সংগঠন ছিল, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এদের নেতৃত্বে কিন্তু বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। তাদের দাবি ছিল এখানেই রাম জন্মগ্রহণ করেছেন এবং রাম জন্মভূমির দাবি জানিয়ে এই মসজিদ ধ্বংস করা হয়। সেই সময় কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কিন্তু সরকার চলছিল, নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিল। গোটা দেশ জুড়ে কিন্তু সেই সময় একটা অরাজকতা সৃষ্টি হয়, দাঙ্গা হয়, বহু মানুষ মারা যান। সেই আবহে কিন্তু আবার পশ্চিমবঙ্গের রাজনীতি আজ থেকে উত্তপ্ত হতে শুরু করলো। আগামীকাল এই বাবরি মসজিদের আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, আগামীকাল বিজেপির সহযোগী সংগঠন যেগুলো সনাতনী ধর্মের সংগঠন রয়েছে, তারা ব্রিগেডের মাঠে তারা কিন্তু যে লক্ষ কণ্ঠে অর্থাৎ 5 লক্ষ মানুষের যে কণ্ঠে গীতা পাঠ করবেন। এই যে হিন্দু এবং মুসলমান ধর্মীয় যে একটা টানাপোড়েন চলছে, এর আবহেই কিন্তু আগামী 26 সালে সেই নির্বাচন, এবং সেই নির্বাচনে দাঁড়িয়েই কিন্তু এই যে সংখ্যালঘু অর্থাৎ ভারতবর্ষের সংখ্যালঘু ভোট ব্যাংক, সেইটাকে কিন্তু সম্পূর্ণ আলাদা করতে কিন্তু এই বাবরি মসজিদের উত্থান এবং বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন, এমনটাই রাজনৈতিক মহল কিন্তু দাবি করছে। পাশাপাশি আরেকটি যে জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলো দাবি করছে যে হিন্দু ভোট অর্থাৎ বিজেপির যে মুসলিম ভোট, সেটাকে ধরে রাখবার জন্য যেমন ওয়াইসি একটি দল তৈরি করেছিলেন, ঠিক তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজস্ব লোক অর্থাৎ হুমায়ুন কবিরকে দিয়ে কেবলমাত্র মুসলিম ভোটটাকে কিন্তু তাদের পক্ষে ধরে, অর্থাৎ জাতীয় কংগ্রেস বা বামপন্থীদের দিকে না যায় সেটাকে আটকানোর জন্যই এই বাবরি মসজিদের জিগির তুলে এই মসজিদের নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। সুকান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
কক্সবাজারের চকরিয়া অঞ্চলে নির্বাচনী পথসভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি চলতি মাসের মধ্যেই তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেন। একই সাথে সারা দেশে বিএনপির মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশ জয় নিশ্চিতে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পঞ্চম দিনের গণসংযোগে সকালে চকরিয়া ইসলামনগরে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। ব্যানার ফেস্টুন নিয়ে ধানের শীষে স্লোগানে মাতেন নেতাকর্মীরা। পথসভায় যোগ দিয়ে বিএনপির এই হেভিওয়েট নেতা বলেন, চলতি সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনী তফসিল। ফেব্রুয়ারিতেই নির্বাচন, যে নির্বাচন হবে সারা বিশ্বের কাছে স্বীকৃত এবং প্রশংসিত। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। আওয়ামী লীগের শাসনামলকে স্বৈরাচারী আখ্যা দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিলেন। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানেন গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। পথসভা শেষে কক্সবাজার 1 আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী ভোটারদের কাছে ধানের শীষের ভোট প্রদানের আহ্বান জানান। পরে চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে পথসভা, মহিলা সমাবেশে যোগদানের পাশাপাশি গণসংযোগ করেন তিনি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করাই হবে গণতান্ত্রিক উত্তরণের প্রধান চ্যালেঞ্জ। আগামী নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তর নয়, বরং রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন ভিত্তিক নতুন প্ল্যাটফর্ম ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স EWA এর আত্মপ্রকাশ এবং গোলটেবিল আলোচনায় এসব তথ্য উঠে আসে। বিভিন্ন পর্যবেক্ষক সংগঠন, উন্নয়ন সংস্থা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে EWA গঠিত হয়েছে। আলোচনায় বলা হয়, নির্বাচনী দুর্বৃত্তায়ন, টাকার প্রভাব, প্রশাসনিক পক্ষপাত, সহিংসতা ও অবৈধ অস্ত্র নির্বাচনী পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। 2024-এর গণ অভ্যুত্থানের পর জনগণের মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি প্রত্যাশা আরও জোরালো হয়েছে। সব ভোট কেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরার ব্যবহার, অবৈধ অস্ত্র ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের উপর জোর দিয়েছেন আলোচকরা। রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 জন সহ মোট 8 জন দগ্ধ হয়েছেন। একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারের টিন শেড বাসায় ঘুমিয়েছিলেন মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার পরিবার। সকালে তার স্ত্রী আনেজা বেগম রান্নাঘরে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। এতে তিনি সহ আহত হয়েছেন ছেলে সাকিব, আসিফের অন্তঃসত্ত্বা স্ত্রী মনিরা এবং তাদের নাতনি ইভা ও ঈশা। দগ্ধ হয়েছেন কলোনিতে বাস করা আরও একজন। লাস্টে সব আগুন ধরে গেছে, তখন আমরা ঘুম থেকে উঠে পড়ছি, উঠে দেখেই পুরো ঘর একদম আগুন হয়ে গেছে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। সেখানে স্থান সংকুলন না হওয়ায় একজন ছাড়া বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে এটা ফায়ার করে এবং ঘর সব উড়ে নিয়ে যায়। অবস্থা খারাপ। আগুনে দগ্ধ জলিল মিয়ার ছেলে আসিফ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের টিনশেড বাসায় গ্যাস লিকেজ হচ্ছিল। এ নিয়ে বাসার মালিককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। ওনারা অনেকবার বলছে গ্যাস আছে না, গ্যাসের সমস্যা। উনি বলে যে আমার বাসা এরকম কয় কি গ্যাসের সমস্যা। হ্যাঁ, তো উনি যদি এসে দেখতো যে কি সমস্যা ঠিক করতো, তাহলে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতো না। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে তাদেরও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থাই গুরুতর, যার মধ্যে আলাউদ্দিন নামে একজনের অবস্থা
আশঙ্কাজনক। এছাড়া আগারগাঁওর ঘটনায় আহত একজনের অবস্থাও গুরুতর। বাবা যে আছেন আলাউদ্দিন সাহেব, ওনার শ্বাসনালী আসলে পুড়ে গেছেন এবং ওনাকে আমরা শ্বাসনালী পুড়ে গেছেন সেই অবস্থায় আমরা সেইভাবেই ট্রিটমেন্ট করছি এবং অন্য বাকি যে 3 জন আছে ওনাদেরকে আমরা সাসপেক্টেড ধরে আমরা চিকিৎসা করছি। সাম্প্রতিক সময়ে চুলা জ্বালাতে গিয়ে বা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতের অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলছে, হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি তারা। সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা। শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। রাজশাহী, খুলনা, সিলেট, জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল 10টা থেকে শুরু হয় আজকের পরীক্ষা। তবে শিক্ষার্থীরা জানান, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। অনেক ঝামেলা হয়েছে, যদি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। পরীক্ষা না হলে মন মানসিকতা ভেঙে যায়, তারপরে অন্যভাবে সেটা পড়ার আগ্রহ হয় না। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল, অথবা পরে করতো। বাচ্চাদের 2টি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। তবে শিক্ষকদের দাবি, যৌক্তিক কারণেই আন্দোলনে ছিলেন তারা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অযৌক্তিক চিন্তা ভাবনা করে তো কেউ আন্দোলনে যায়নি, তাই না? আর এখন পরীক্ষা নেওয়া হচ্ছে, শিক্ষার্থী তো আমাদের, তাদের কোনো সমস্যা হোক এটা তো আমরা কখনোই চাইবো না। সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা শিক্ষার্থীদের 1 এবং 2 তারিখে পরীক্ষা নিতে পারছিলাম না এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গতিশীলতা ফিরেছে চট্টগ্রাম বন্দরে। বহির্নোঙরে জাহাজগুলোর অপেক্ষমান সময় নেমে এসেছে শূন্যে। বন্দরে পৌঁছানো মাত্রই জাহাজগুলো বার্থিং বা জেটিতে ভিড়ার সুযোগ পাওয়ায় কমে এসেছে আমদানিকারক ও রফতানিকারকদের লিড টাইম। কার্গো, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডেলিংয়ের রেকর্ড সাফল্য এসেছে। তবে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি ইস্যুতে বেশ অস্থির সময় পার করছে চট্টগ্রাম বন্দর। তবে এর মধ্যেই কার্গো, কন্টেনার ও জাহাজ হ্যান্ডেলিংয়ে রেকর্ডও গড়েছে বন্দর। আগে বহির্নোঙরে যেখানে গড়ে 6 থেকে 7 দিন অপেক্ষা করতে হতো, সেই সময় কমে শূন্যের কোঠায় নেমে এসেছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে 9 দিন, অক্টোবরে 18 দিন এবং নভেম্বরে 19 দিন বহির্নোঙরে জাহাজের অপেক্ষমান সময় ছিল শূন্য। একটা জাহাজ আউটারে চার্টার করতে যদি ওয়েটিং টাইমে থাকে, তার প্রতিদিনের জন্য ড্যামারেজ হিসেবে $15,000 দিতে হয়। সো এখানে যদি আমি গুণিতক আকারে যাই, যদি সে 5 দিন 6 দিন থাকে, কমপক্ষে $1,00,000 তার শুধুমাত্র ড্যামারেজ হিসেবে দিতে হতো, যেটা এখন আর নাই। এবং আমরা এই সুবিধাটাই যারা আমদানিকারক এবং রপ্তানিকারক আছে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে ব্যবসা বান্ধব হয়, আমাদের জনগণের উপর স্ট্রেসটা কম পড়ে। কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিংয়েও এসেছে অভূতপূর্ব সাফল্য। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দরে 28,49,542 TEUS কন্টেনার, 1,15,00,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় কন্টেনার হ্যান্ডেলিং 4.87% ও কার্গো হ্যান্ডেলিংয়ে 12.64% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই টোটালটাই আমাকে কন্ট্রিবিউট করছে, ইন্ডিকেট করছে যে আমরা আসলে একটা ভালো এবং নিয়ন্ত্রিত একটা ব্যবস্থার ভিতরে যাচ্ছি এবং ব্যবসায়ীদের জন্য আসলেই আমরা একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে পেরেছি। এমন অর্জনের ধারাবাহিকতা রক্ষাকে চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা। যদি আমরা কাট অফ টাইমের দিকে যদি খেয়াল দিই,
তাইলে আমার বিশ্বাস যে জাহাজ যেখানে এখন যে 48 আওয়ার্সে জাহাজ সিল করে 48 আওয়ার্স 72 আওয়ার্স, তো এগুলো কিন্তু কমে আসবে, অন্তত একদিন কমে আসবে। তাইলে আপনি দেখবেন যে আমাদের জাহাজের যে সংখ্যা না কমিয়ে আমরা হয়তো এটাকে আরও বাড়াতে পারবো। সুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের এক আসনের বিপরীতে লড়াই করেছেন 32 জনের বেশি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে ঢাবির ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ নেই। পোষ্য কোটা ইস্যুতে তিনি বলেন, আদালত যে সিদ্ধান্ত দেবে তাই প্রতিপালন করবে কর্তৃপক্ষ। সদ্য কলেজের পাঠ চুকিয়ে আসা হাজারো শিক্ষার্থীদের এই লড়াই কেবল স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনের জন্য। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখায় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। 11টায় শুরু হয় পরীক্ষা। বাইরে তখন সন্তানের জন্য দোয়া, মানসিক সমর্থন আর উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরাও। 1.5 ঘন্টার ভাগ্য নির্ধারণী এই পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। প্রশ্ন নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। নেগেটিভ মার্ক যদি বেশি না পড়ে আমি যতটুকু তাকাইছি সঠিক হবে। এমসিকিউ মোটামুটি হয়েছে আর রিটেন একদম ইজি আসছে, পানির মতো ইংলিশ, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দাবি করেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ ছিল না। পোষ্য কোঠা নিয়েও কথা বলেন তিনি। এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি, কনসালটেশন, ডকুমেন্টেশন, আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে আইন যে টিম নিয়োগ করা থেকে আরম্ভ করে পুরো প্রস্তুতিটুকু আমরা নিয়েছি এবং আমরা এখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত। শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি এবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ঢাবির ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা। 1050টি সীমিত আসনের বিপরীতে আবেদন করেন 34,062 জন ভর্তিচ্ছুক। সেই হিসেবে প্রতি আসনে লড়েছেন 32 জনের বেশি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অতীতে পেশাজীবীদের দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। নতুন বাংলাদেশে পেশাজীবীদের অধিকার সুরক্ষা এবং পেশাদারিত্বের মানদণ্ড নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক সংকট, নির্বাচন পরিস্থিতি ও পেশাজীবীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন নেতারা অভিযোগ করেন, দেশে চাকরি ব্যবস্থায় দলীয়করণ, ঘুষ ও সিন্ডিকেটের সংস্কৃতি গড়ে উঠেছে। তোষামোদ নয়, দক্ষতাই হবে নিয়োগ ও পদোন্নতির একমাত্র মানদণ্ড। নির্বাচন প্রসঙ্গে তারা বলেন, দেশে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। তফসিল ঘোষণার আগেই অস্ত্র প্রদর্শনের রাজনীতিকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতারা বলেন, সহিংস রাজনীতির পরিণতি ভালো হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং এদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করার জন্যই রাজনীতি সচেতন প্রফেশনালসদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। তাদের কাছে সমাজের টাকা রয়েছে, চাবি রয়েছে, সমাজের এস্টাবলিশমেন্টের জায়গা রয়েছে। তারা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তাহলে বাংলাদেশের পলিটিশিয়ান বলি, মিলিটারি বলি, কোনো শক্তি নেই তাদেরকে আর ভবিষ্যতে দমাতে পারবে ইনশাআল্লাহ। বন্যপ্রাণী রক্ষায় মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মত বিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ইকোনমিক জোন এবং বন দুটি জিনিসেরই প্রয়োজনীয়তা রয়েছে। যেভাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়েছে সেভাবে বন বিভাগ কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে। বন্যপ্রাণী আমদানি রপ্তানি বন্ধ থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, সভায় বিদ্যুৎ দিয়ে হাতি মারা বন্ধ করতে হবে। একই সাথে চলনবিল রক্ষায় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বলেন, নতুন করে আরও 6টি সংরক্ষিত এলাকা ঘোষণা করার বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে। আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে, বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে। বন্যপ্রাণী আমদানি রপ্তানি করে
যাদের কারণে আমরা লাল তালিকাভুক্ত হই তাদের ব্যাপারে বেশি কাজ থাকে, কিন্তু গাছ লাগানো, পাখি রক্ষা এগুলো যেন গ্রাম পর্যায়ে বন বিভাগ আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি সফরকালে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যৌথ প্রকল্পের কথাও জানান। অন্যদিকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লি মস্কোর মাঝে নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে জ্বালানি ক্রয় বন্ধে চাপ প্রয়োগে ভারতের উপর মার্কিন শুল্কের খড়গ ঘিরে যখন উত্তেজনা চলছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর। দিল্লিতে মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিল্লির সংকটময় মুহূর্তে জ্বালানি ইস্যুতে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। জ্বালানি খাতে আমাদের অংশীদারিত্ব সফলভাবে এগোচ্ছে। রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং ভারতের শক্তি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর উৎস। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত আমরা। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান। বলেন, এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে 6টির মধ্যে 2টি রিঅ্যাক্টর ইউনিট। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয়। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে চলেছে। সৌহার্দ্য আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রীও। 2030 সাল পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তির ঘোষণাও দেন নরেন্দ্র মোদী। অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আজ আমরা 2030 সাল পর্যন্ত একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মত হয়েছি। এটি আমাদের বাণিজ্য এবং বিনিয়োগকে বৈচিত্র্যময়, সুষম ও স্থিতিশীল করবে। দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।